ও আচ্ছা আচ্ছা, রেকর্ডিংটা আমি অন করিনি। ওকে, সো এই টাইপের প্রবলেমগুলো আমাদের খুবই ইজি প্রবলেম। আমাদের কিছু ফান্ডামেন্টাল কিছু স্টেপ ফলো করতে হবে এই টাইপের প্রবলেমগুলো। এখানে একটা সিম্পল একটা ফ্ল্যাট রিজিড বার দেওয়া আছে, যার একটা সাইড পিভটেড অর হিঞ্জড। ওকে, সো পিভটেড অর হিঞ্জ থাকলে আমাদের এই বারটা, আমাদের যে ফ্ল্যাট বারটা, তিনটা কেবল দ্বারা উপরে সারফেসের সাথে ফিক্সড। ওকে, আমি সাপোর্টিং মানে এজেন্ট হিসেবে নাম্বার 1, নাম্বার 2, নাম্বার 3 এই তিনটা কেবল, এই তিনটা ব্রাস কেবল হতে পারে, কপার কেবল হতে পারে, আর স্টিল কেবল হতে পারে। ওকে, তো তিনটা কেবল দিয়ে আমার ইনিশিয়াল কন্ডিশন হচ্ছিল এটা হরিজন্টাল অবস্থায় আছে। ওকে, আমি এটার একটা সেন্টার থেকে এক্সেন্ট্রিক বা একটু গ্যাপে আমি একটা লোড দিলাম, ঠিক আছে, পি অ্যামাউন্ট অফ লোড দিলাম। এখন লোডটা অ্যাপ্লাই করার ফলে, এখন ফার্স্ট অফ অল এই যে লোডটা দিচ্ছি, এখন এই লোডটা যদি আমার একটা টেনশন কাজ করবে। ওকে, এই লোডের কারণে একটা টেনশন কাজ করবে, এবং এই তিনটা ক্যাবলের কারণে তার অপোজিট ডাইরেকশনে আরেকটা টেনশন কাজ করবে। আমরা যদি ইফ উই ড্র দ্য ফ্রি বডি ডায়াগ্রাম ফর দিস পার্টিকুলার মানে ফ্ল্যাট বারের জন্য, যদি আমরা একটা নর্মাল যদি একটা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকি, যে এর মধ্যে কি পরিমাণ এক্সটার্নাল লোড ইম্প্যাক্ট করতেছে ডিউ টু লোড পি এর জন্য আমার নিচের দিকে কাজ করতেছে, এবং এই তিনটা কেবলের জন্য আমার টেনশন কি করতেছে, উপরের দিকে কাজ করতেছে। ওকে, যখন আমাদের এই পিক ফোর্সটা যখন এই কেবলের টেনশনকে ওভারকাম করে চলে যাবে, বা এটা স্ট্রেসের লিমিটটাকে ক্রস করে চলে যাবে, তখনই কিন্তু আমাদের স্ট্রেইনটা শুরু হবে বা ডিফর্মেশনটা শুরু হবে। এই ডিফর্মেশনটা কিন্তু, যদি এটার একটা সাইড যদি পিভট থাকে, সাপোজলি একটা সাইড আমার পিভট অবস্থায় আছে, তাহলে কি হবে, এটাকে সেন্টার করে এই ফ্ল্যাট বারটার মুভমেন্ট করবে। ওকে, সো এই লোডের কারণে ফ্ল্যাট বারটা, মনে করি আমি যদি কারেন্ট পজিশন যদি এরকম হয়, সো এই নাম্বার ওয়ান কেবলের আমার যদি ফাইনাল ডিফরমেশন যদি হয় ডেল এল ওয়ান, নাম্বার 2 কেবলের এখানে ডিফরমেশন হবে হচ্ছে ডেল এল টু, নাম্বার 3 কেবলের আমার ডিফরমেশন হবে ডেল এল থ্রি। এটা ইজিলি বোঝা যাচ্ছে যে তিনটা কেবলে আমার হচ্ছিল, যেহেতু এটা ডেল এল ওয়ানটা হচ্ছিল আমার পিভটের কাছাকাছি, আমার মোটামুটি এখানে সাপোর্টটা পাচ্ছে দেখে আমাদের এখানে কিন্তু ডিফরমেশনটা বেশি হয় না। যত লোডের কাছে যাবো আমার কিন্তু ডিফরমেশনটা তত বেশি বাড়তে থাকবে। দেখা যাচ্ছে ডেল এল টু এবং ডেল এল থ্রিটার ডিফরমেশনটা আরো বেশি হয়ে যাচ্ছে। ওকে, এটা হচ্ছে আমাদের কেস ওয়ান। কেস টু, কেস টু হতে পারে হচ্ছে হলো আমাদের দুইটা ইউনিফর্ম কেবল থাকতে পারে। কেস থ্রি এর ক্ষেত্রে দুইটা ইউনিফর্ম কেবল থাকতে পারে। কেস টু এবং কেস থ্রি এর মধ্যে যে বেসিক ডিফারেন্স, সেটা হচ্ছে হলো কেস টুর ক্ষেত্রে হচ্ছে হলো আমাদের যে লোডটা কাজ করতেছে, আমাদের কিন্তু এখানে কোনো পিভটেড বা হিঞ্জ নাই, একটা ফ্ল্যাট বারকে আমি দুইটা কেবল দিয়ে আমি হ্যাঙ্গিং অবস্থায় রেখে দিলাম, ঠিক আছে। কেস থ্রি তো আমার কেসটা সেম। এখন এখানে যে লোডটা অ্যাপ্লাই করতেছি, লোডটা আমি কোথায় অ্যাপ্লাই করতেছি, লোডটা কি আমি মানে মিডল পজিশনে মিড পয়েন্টে অ্যাপ্লাই করতেছি, নাকি মিড পয়েন্ট থেকে একটু এক্সেন্ট্রিক বা একটু মানে গ্যাপে অ্যাপ্লাই করতেছি, ঠিক আছে। যদি আমি সেন্টারে অ্যাপ্লাই করি, মিড পয়েন্টে অ্যাপ্লাই করি, যে টোটাল লেন্থ যদি এল হয় এবং আমার পয়েন্ট অফ অ্যাপ্লাইং লোড যদি সেন্টার হয়, যে একটা পয়েন্ট থেকে যদি L/2 ডিসটেন্স, অপর সাইড থেকে L/2 ডিসটেন্স হয়, তাহলে আমি সিমেট্রিক ওয়েতে কিন্তু আমি প্রবলেমটা সলভ করতে পারবো। আর এই প্রবলেমের ক্ষেত্রে আমার কিন্তু এর ডিসটেন্সটা কিন্তু বি এর ডিসটেন্সের থেকে বেশি, আমার এটা কিন্তু সেন্টারে অ্যাড করতেছে না। সো এই টাইপের প্রবলেমগুলো একটু কমপ্লিকেটেড হবে। কমপ্লিকেটেডটা কেন হবে, কমপ্লিকেটেড এই জন্যই হবে যে আমি যদি সেন্টারে যদি আমার লোড অ্যাপ্লাই হয় এবং দুই সাইডে যদি আমার কেবল টেনশন P1 এন্ড P2 থাকে, আমরা যদি নর্মাল আমরা মেকানিক্সে ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস ইকুয়েশন গুলো দেখছি, যে সামেশন অফ অল ফোর্সেস অ্যালং এক্স অ্যাক্সিস ইকুয়ালস টু 0 এন্ড সামেশন অফ অল ফোর্সেস অ্যালং ওয়াই অ্যাক্সিস ইকুয়ালস টু 0। সো যেহেতু এখানে এক্স অ্যাক্সিসে কোনো ব্যাপার স্যাপার নাই, সো আমাদের কিন্তু এখানে সবকিছুই ভার্টিক্যাল ফোর্স, মানে এক্সটার্নাল ফোর্স গুলো সব ভার্টিক্যাল ডাইরেকশনে কাজ করতেছে। ওকে, মানে দেয়ার ইজ নো হরিজন্টাল ফোর্স, যেহেতু ভার্টিক্যাল ডাইরেকশনে কাজ করতেছে, সামেশন অফ এফ ওয়াই ইকুয়ালস টু 0। আমি এই ফর্মুলাতে যদি আমি এই ফোর্স যদি P1 এবং P2 ধরি, আমি যদি মোমেন্ট ক্যালকুলেশন করি, তাহলে দেখা যাবে যে মোমেন্ট ক্যালকুলেশন করা আমরা মনে সবাই পারি, বিকজ এটা আমাদের বেসিক মেকানিক্স এর প্রবলেম ছিল। ওকে, তো মেকানিক্স আমরা মোমেন্ট ক্যালকুলেট করা শিখছি, একটা সেন্ট্রাল লোড থেকে কিন্তু আমরা বাকি দুইটা পয়েন্টের লোডও কিন্তু মানে ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বের করা শিখছি। আমরা কিন্তু এই ইউনিফর্মলি ডিস্ট্রিবিউটেড লোড বা
আমরা যখন ক্যান্টিলিভার বিমের প্রবলেম সলভ করব, ঠিক আছে, বা নর্মাল বিমের প্রবলেম সলভ করব, তখন কিন্তু আমরা এই মোমেন্ট থেকে কিন্তু এই আননোন লোড গুলোর কিন্তু ভ্যালুগুলো কিন্তু ফাইন্ড আউট করা শিখবো। সো এখানে আমাদের মেইন কাজটা হবে হচ্ছিল মোমেন্টের ফর্মুলা অ্যাপ্লাই করা এবং ইকুইলিব্রিয়াম অফ ফোর্সেস ইকুয়েশনটা অ্যাপ্লাই করা। সো সেন্টারে যদি আমাদের লোড থাকে তাহলে আমরা দেখা যায় যে সেন্টার লোড যদি পি হয়, দুইটা কেবলে আমার লোডটা ডিস্ট্রিবিউটেড হয়ে যাবে, ঠিক আছে। পি ওয়ানে হবে হলো P/2, P2 তে হবে হলো P/2, মানে ইকুয়ালি ডিস্ট্রিবিউট হবে। এটাতে যদি 2 নিউটন লোড নিচে দিকে কাজ করে, P1 এ 1 নিউটন হবে, P2 তে 1 নিউটন হবে। যদি আমার এই সেন্টার লোডটা যদি আমার সেন্ট্রালি মানে ফ্ল্যাট বারের সেন্টারে কাজ করে, আর যদি সেন্টার থেকে একটু গ্যাপে কাজ করে, তাহলে কিন্তু আমি এ কেবল এবং বি কেবলে কিন্তু আমার P/2 লোড অ্যাপ্লাই হবে না, হয়তো কোনটাতে P/3 হবে, কোনটাতে P/2 বা 1.2 1.5 ভ্যারি করবে, ঠিক আছে। এখন আমার এখানে দেখা যাচ্ছে যে তিনটা কেস, এরকম কেস থাকতে পারে যে তিনটা কেবল দিয়ে একটা ক্যান্টিলিভার বিম পিভটেড করতেছে, হ্যাঙ্গিং অবস্থায় আছে, বা দুইটা কেবল দিয়ে সিমেট্রিক বা আনসিমেট্রিক ওয়েতে থাকতে পারে। সো এই তিনটার ক্ষেত্রে আমাদের বেসিক যে মানে স্টেপস টু সলভ দিস প্রবলেম, ফার্স্টে হচ্ছিল আমাদের ইকুইলিব্রিয়াম অফ ফোর্স অ্যালং ওয়াই এক্সিস ইকুয়ালস টু 0 ধরে নিতে হবে। ধরে আমরা কি করব, ইকুয়েশনটা সলভ করার চেষ্টা করব। আমাদের ইকুয়েশনের মেইন থিমটা কি, ইকুয়েশনটা অ্যাপ্লাই করার মেইন থিমটা হচ্ছিল আমাদের আননোন বা আনডিটারমাইন্ড যে ফোর্স গুলো আছে, যেগুলো আমাদের ভ্যালুগুলো আমরা জানি না, আননোন যে ফোর্সের ভ্যালুগুলো সেগুলোকে বের করা, ঠিক আছে। যদি ফোর্সের ইকুয়েশন দিয়ে যদি বের করা যায় ভেরি গুড, কোনো সমস্যা নাই। আর যদি ফোর্সের ইকুয়েশন দিয়ে কভার না করে, তাহলে আমরা কি করব, সেখানে কোনো একটা পয়েন্টে আমরা মোমেন্ট অ্যাপ্লাই করব। ওকে, সো মোমেন্ট অ্যাপ্লাই করার পর দেখা যাচ্ছে যে সেখানে কিছুটা আননোন ফোর্সের ভ্যালু চলে আসে। এখন এমন কিছু কেস চলে আসে যেখানে মোমেন্ট এবং ফোর্স অ্যাপ্লাই করার পরেও আমাদের আননোন ফোর্সের ইকুয়েশন আসে না। তখন আমাদের কি করা হয়, মানে সেখানে যদি আমাদের তিনটা আননোন ভ্যালু থাকে, যদি একটা আননোন ভ্যালু থাকে, তাহলে দেখা যায় যে আমরা মানে সামেশন অফ অল ফোর্সেস ইকুয়েশন দিয়ে বের করতে পারি। ওকে, সেটা ওয়াই এক্সিস এ বের করতে পারি, এক্স এক্সিস এ আমাদের এখানে কোনো ফোর্স অ্যাপ্লিকেবল না, সো আমরা ওয়াই এক্সিস এ ইকুয়েশন ইউজ করে যে কোনো একটা আননোন ফোর্স বের করতে পারি। যখনই আমার দুইটা আননোন ফোর্স থাকতেছে, তখনই কিন্তু আমরা মোমেন্ট ইকুয়েশনটা ইউজ করব। আর যখনই তিনটা আননোন ফোর্স থাকতেছে, তখন আমরা নাম্বার 3 ফোর্স ব্যালেন্স ইকুয়েশন ইউজ করব, সেটা হচ্ছে P ইকুয়ালস টু P1 প্লাস P2, ঠিক আছে। তার মানে এটা যদি একটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, ফর ইকুইলিব্রিয়াম কন্ডিশন, এই যে আমাদের যে অ্যাপ্লাইং লোডটা P ইজ এ সামেশন অফ P1 প্লাস P2, এই নাম্বার 3, এই তিনটা ইকুয়েশন অ্যাপ্লাই করে আমরা আননোনের ফোর্সের ভ্যালুগুলো বের করব। সেটা কিন্তু আমাদের প্রবলেমের উপর ডিপেন্ড করে যে আমাদের প্রবলেমটা কি টাইপের আছে, সেটার উপর ডিপেন্ড করে। আরেকটা কন্ডিশন হচ্ছে হলো ডিফরমেশন ক্রাইটেরিয়া। এরপরে যদি কিছু প্রবলেমে দেখা যায় যে আমাদের ডিফরমেশন বের করতে বলে, ঠিক আছে। ডিফরমেশন যদি করে ফেলে, যদি আমি যে তিনটা কন্ডিশন বললাম, এই তিনটা কন্ডিশন হচ্ছিল আমাদের ইকুইলিব্রিয়াম স্টেটের কারণে, ঠিক আছে। যদি আমি ইকুইলিব্রিয়াম কন্ডিশন কাউন্ট করি, তাহলে আমি এই তিনটা ইকুয়েশন অ্যাপ্লাই করতে পারবো। ওকে, এই ইকুইলিব্রিয়ামের ফর্মুলাগুলো অ্যাপ্লাই করার পরেও অনেক সময় দেখা যায় যে আমাদের যদি ডিফরমেশন বেশি হয়ে যায়, যেমন এখানে দেখা যায় তিনটা ডিফরমেশন চলে আসছে। সো ডিফরমেশন যখন চলে আসে, তখন কিন্তু আমরা ডিফরমেশন ক্রাইটেরিয়া প্রবলেমটা সলভ করার চেষ্টা করি। ওকে, ডিফরমেশন ক্রাইটেরিয়া প্রবলেমটা সলভ করব কিভাবে, সেখানে হচ্ছিল আমরা ট্রায়াঙ্গেলের ফর্মুলা বা অ্যাঙ্গেল অফ সিমিলারিটির ইকুয়েশন ইউজ করব। সেটা আমরা যখন প্রবলেম সলভ করতে যাব, সেটা কিন্তু আমরা দেখাবো। এটার ক্ষেত্রে যেমন এখানে যে বারটা যখন এভাবে ডিফর্ম করতেছে, ডেল L1 ডেল L2 ডেল L3 তিনটা ডিফর্মেশন হয়েছে, এখানে কিন্তু একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে। ওকে, তার মানে সেন্টার থেকে ডেল L1 এর একটা ডিসটেন্স আছে, সেন্টার থেকে ডেল L2 এর একটা ডিসটেন্স আছে, সেন্টার থেকে ডেল L3 একটা ডিসটেন্স আছে। সো ডেল L1 ডেল L2 ডেল L3, সো এখানে যদি আমি এখানে যদি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করি, এখানে যদি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করি, এখানে যদি একটা টোটাল একটা ট্রায়াঙ্গেল নেই, তিনটা ট্রায়াঙ্গেলের আমরা অ্যাঙ্গেল অফ সিমিলারিটি, আমাদের কিন্তু তিনটার অ্যাঙ্গেল সেম। ওকে, সো অ্যাঙ্গেল অফ সিমিলারিটি বা ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা ইউজ করে কিন্তু আমরা আননোন ভ্যালু বা ডিফরমেশন কিন্তু বের করতে পারি। ওকে, বাট ফর দিস কেস, এই ধরনের কেসের ক্ষেত্রে এটা তো ফিক্সড, একটা পয়েন্ট আমার যেহেতু ফিক্সড আছে, এই জন্য এখানে একটা ট্রায়াঙ্গেল ফর্ম করতেছে। ওকে, বাট এই দুইটা পয়েন্ট তো ফিক্স না, এই দুইটা পয়েন্ট হচ্ছিল হ্যাঙ্গিং অবস্থায় আছে। ওকে, যেহেতু হ্যাঙ্গিং অবস্থায় আছে, তার মানে কি এখানে যদি ডিফর্ম হয়, এই ডিফর্মটা কিন্তু যদি আমাদের এই হ্যাঙ্গিং যে কেবলটা আছে, কেবলটা যদি ইউনিফর্ম মেটাল দিয়ে হয়, তাহলে দেখা যাচ্ছে যে আমাদের ডিফরমেশনটা
ইউনিফর্ম হবে। ওকে, সো আমি যদি সেন্টারে একটা লোড দেই বা একটা পার্শিয়ালি একটা লোড দেই, আমি ধরে নিলাম যে আমার এই দুই সাইডের ডিফরমেশন ব্যালেন্স করার জন্য আমার দুই সাইডের ডিফরমেশন সেম। সো আমি ধরে নিলাম যে আমার এই কেবলের ডিফরমেশন ডেল এল ওয়ান, এই কেবলের ডিফরমেশন ডেল এল টু। ওকে, সো এই ডেল এল ওয়ান ডেল এল টু টাকে যদি আমি ইকুয়ালাইজ করি, তাহলে আমার ফর্মুলাটা চলে আসে পিএল ওয়ান বাই এ ওয়ান ই ওয়ান পিএল টু বাই এ টু ই টু। এটা হলো ডিফরমেশনের যে আমার বেসিক ফর্মুলা। তার মানে দুইটা পয়েন্টে আমার ডিফরমেশন সেম। ওকে, যদি আমার ম্যাটেরিয়াল দুটা সেম হয়ে যায়, এখন এই যে আমরা এখানে কি লিখছি ইউ ওয়ান ইকুয়ালস টু ই টু, ইউ ওয়ান ইকুয়ালস টু ই টু মানে কি দুইটা ম্যাটেরিয়ালের মডুলাস অফ ইলাস্টিসিটি সেম। আমার দুইটা ম্যাটেরিয়ালের মডুলাস অফ ইলাস্টিসিটি যদি সেম হয়ে যায়, তাহলে কি হয়ে যাচ্ছে, ম্যাটেরিয়ালটা সেম। তো ই ওয়ান ই টু যদি ইকুয়াল হয়, ম্যাটেরিয়ালটা সেম হয়, তাহলে কি হয়ে যাচ্ছে যে তার সেই ম্যাটেরিয়াল যদি আমার ক্রস সেকশনাল এরিয়া বা ডায়ামিটার যদি সেম হয়, তাহলে এ ওয়ান ই ওয়ান ইকুয়ালস টু এ টু ই টু হয়ে যাচ্ছে। তাহলে হয়ে যাচ্ছে পি ওয়ান এল ওয়ান ইকুয়ালস টু পি টু এল টু, বা এল ওয়ান এল টু যদি লেন্থও সেম হয় কোনো সমস্যা নাই, তাহলে বোঝা যাচ্ছে যে পি ওয়ান এবং পি টু টা ইকুয়াল। সো পি ওয়ান পি টু টা কার জন্য ইকুয়াল, পি ওয়ান পি টু টা তার জন্য ইকুয়াল যেটার ক্ষেত্রে আমরা ইউনিফর্ম মেটাল ইউজ করতেছি, ইউনিফর্ম ডায়ামিটার ক্রস সেকশনাল এরিয়ার মেটাল ইউজ করতেছি এবং ইউনিফর্ম লেন্থ ইউজ করতেছি। এই ধরনের মেটালের ক্ষেত্রে আমি যদি সেন্ট্রাল লোড অ্যাপ্লাই করি, আমি সেন্ট্রাল লোডটা ইউনিফর্মলি এই পি ওয়ান পি টুর মধ্যে ডিস্ট্রিবিউট হয়ে যাবে। তার মানে এই লোডের কারণে যে ডিফরমেশন হবে বা টেনশন হবে, সেটা পি ওয়ান এর উপর যে ভ্যালু হবে পি টুর উপর সেম ভ্যালু হবে ফর কেস অফ ইউনিফর্ম মেটালের ক্ষেত্রে। আর যদি মেটালটা ইউনিফর্ম না হয়, তাহলে ইউনিফর্ম না হলে কি ই ওয়ান ইজ নট ইকুয়ালস টু ই টু হয়ে যাবে। ঠিক আছে, তখন কিন্তু আমাদের আর এই দুই পাশে কিন্তু লোড কিন্তু বা টেনশন কিন্তু আর সেম থাকবে না, টেনশনটা কিন্তু তখন আস্তে আস্তে ভ্যারি করবে। সো ম্যাটেরিয়ালের প্রপার্টিটা কিন্তু আমাদের এই ধরনের প্রবলেম সলভ করার জন্য ইম্পর্টেন্ট। ম্যাটেরিয়ালের প্রপার্টি, ম্যাটেরিয়ালের ডায়ামিটার, ম্যাটেরিয়ালের লেন্থ সবগুলাই কিন্তু আমাদের কাউন্টে আনতে হবে এবং এগুলোর উপর বেস করে কিন্তু আমরা ইকুয়েশন জেনারেট করব। সো আমার মোটামুটি থিওরি বলা শেষ। সো এই টাইপের প্রবলেম সলভ করার ক্ষেত্রে আমরা বেসিক ফোর্স ইকুয়েশন ইউজ করব, মোমেন্টের ইকুয়েশন ইউজ করব, ডিফরমেশনের ট্রায়াঙ্গেল রুল ইউজ করব যদি দরকার পড়ে। আর যদি দুইটা ইকুয়েশন দিয়ে সলভ করা যায়, আননোন ভ্যালু বের করা যায়, তাহলে ভেরি গুড, কোনো সমস্যা নেই। সো কার কোনো কোশ্চেন আছে? স্যার স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট আর ডিটারমিনেন্টের ভিতরে ডিফারেন্সটা কি? স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট হচ্ছে হলো তোমার বেসিক্যালি কি, এই যে ধরো এখানে একটা প্রবলেম, ঠিক আছে, এখানে একটা প্রবলেমের মধ্যে আমার কিন্তু সব টেনশনের ভ্যালু কিন্তু দেওয়া থাকে না। সো যখনই আমার মনে করো একটা টেনশনের ভ্যালু দেওয়া আছে, পি এর ভ্যালু দেওয়া আছে, ঠিক আছে, পি এর ভ্যালু দেওয়ার কারণে তোমার একটা ডিফরমেশন হচ্ছে। এখন ডিফরমেশন কারণে স্টিল কেবল এবং অ্যালুমিনিয়াম কেবলের মধ্যে টেনসাইল লোড অ্যাপ্লাই হচ্ছে। এখন টেনসাইল লোড অ্যাপ্লাই করা মানে কি, এই জিনিসটা মানে কি ইনডিটারমিনেট অবস্থায় আছে, মানে এই ভ্যালুটা আমাদেরকে ফাইন্ড আউট করতে হবে। এখন এমন কিছু প্রবলেম থাকে যে প্রবলেমে আমাদের এক্সটার্নাল লোড কিন্তু দিয়ে দেওয়া থাকে, সেখানে আমাদের মেইন কনসার্নটাই থাকবে হচ্ছে হলো অনলি ডিফরমেশনটা বের করা, এলংগেশনটা বের করা। বাট এখানে কিন্তু আমাদের মানে লোডটাও বের করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ ডিফরমেশনটাও বের করতে হবে। সো যে সমস্ত প্রবলেমের ক্ষেত্রে আমাদের আননোন লোড বা আননোন টেনসাইল ফোর্স অ্যাজ ওয়েল অ্যাজ আমাদের ডিফরমেশনটা বের করা লাগবে, সেই ধরনের প্রবলেমগুলোকে আমরা স্ট্যাটিক্যালি ইনডিটারমিনেট প্রবলেমের ক্রাইটেরিয়া বা ক্যাটাগরিতে আমরা সলভ করব। ঠিক আছে, এখন এই ধরনের প্রবলেম সলভ করা মেইন তিনটা স্টেপ: নাম্বার 1 ফোর্সটা ব্যালেন্স করা, নাম্বার 2 মোমেন্টের ইকুয়েশন অ্যাপ্লাই করা, যখন পসিবল হবে না লাস্টে আমরা অ্যাঙ্গেল অফ সিমিলারিটির ফর্মুলাটা ইউজ করব। ওকে, সো একটা প্রবলেম দেখি আমরা। এখানে কি বলা আছে, দ্য রিজিড বার। প্রবলেম দেখলে আমাদের কনসেপ্টটা মোটামুটি ক্লিয়ার হয়ে যাবে। আমি ডাইরেক্ট প্রবলেমে চলে যেতে পারতাম, বাট তার আগে কিছুটা থিওরি বলে নিলে তখন তোমাদের হঠাৎ করে আমি ইকুয়েশন অ্যাপ্লাই করতেছি, কেন অ্যাপ্লাই করতেছি তুমি তখন বুঝতে পারবে না। ঠিক আছে, সো আমরা মেকানিক্সের ক্ষেত্রে কিন্তু যে কোনো আননোন ফোর্সের ইকুয়েশন কিন্তু আমরা ব্যালেন্স ফোর্সের ইকুয়েশন, মোমেন্টের ইকুয়েশন অ্যাপ্লাই করে কিন্তু করছি। সিমিলারলি এখানেও কিন্তু একই কাজই করব। এখানে এক্সটার্নালি আমরা জাস্ট ডিফরমেশনটা বের করা লাগে, সো আমরা ডিফরমেশনের ট্রায়াঙ্গেলের ফর্মুলাটাও এখানে ইউজ করব। সো মানে এখানে বলা আছে the rigid bar AB attached to two vertical rods as shown in the figure is horizontal before the load P is applied. Careful. অ্যালুমিনিয়াম বার, স্টিল বার আছে। অ্যালুমিনিয়াম বারের লেন্থ L, ক্রস সেকশনাল এরিয়া অ্যালুমিনিয়ামের জন্য মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে, স্টিলের লেন্থ L,
ক্রস সেকশনাল এরিয়া দেওয়া আছে, মডুলাস অফ ইলাস্টিসিটি দেওয়া আছে। বিফোর অ্যাপ্লাইং দ্য লোড আমার এই দুইটা বার ইকুইলিব্রিয়াম কন্ডিশনে আছে। ওকে, এখন দেখা যাচ্ছে যে স্টিলের লেন্থটা বেশি, অ্যালুমিনিয়াম কেবলের লেন্থ কম। কেন কম? যদি আমি লোডটা অ্যাপ্লাই না করি তাহলে এটা ইকুইলিব্রিয়াম কন্ডিশনে কেন আছে? কজ এখানে ম্যাটেরিয়াল দুটো তো মানে একই না। ওকে, ম্যাটেরিয়াল দুটো হচ্ছিল নন ইউনিফর্ম। এখন এই ম্যাটেরিয়াল দুটো যদি লেন্থ সেম হয়, ডিউ টু ইটস সেলফ ওয়েট, এই যে এ বি সি যে ফ্ল্যাট বারটা আছে, ফ্ল্যাট বারে তো কিছু ওয়েট আছে। এখন যদি আমি এক্সটার্নাল কোনো লোড অ্যাপ্লাই না করি, ডিউ টু ইটস সেলফ ওয়েট এবং এটা গ্র্যাভিটি অ্যাকশনের কারণে, W = mg এর কারণে আমার কিন্তু ডিফর্মেশনটা হয়ে যাবে। ওকে, সো আমাকে এটাকে ইকুইলিব্রিয়াম করার জন্য, ব্যালেন্স করার জন্য আমি কিন্তু এই ভ্যালুগুলো ভ্যারি করাচ্ছি। এই যে লেন্থ ভ্যারি করাচ্ছি, ক্রস সেকশনাল এরিয়া ভ্যারি করাচ্ছি। যেহেতু ম্যাটেরিয়াল দুটো ডিফারেন্ট, এজন্য ই এর ভ্যালুটাও ডিফারেন্ট। এখন যদি ম্যাটেরিয়াল দুটো সেম হইতো, এটা স্টিল হইতো, এটাও স্টিল হইতো, তাহলে দেখা যেত দুইটা লেন্থ সেম, ক্রস সেকশনাল এরিয়া সেম, মডুলাস অফ ইলাস্টিসিটি সেম। যেহেতু ম্যাটেরিয়াল দুটো ভ্যারি করতেছে, এটার সাথে সাথে অ্যাসোসিয়েটেড যে প্যারামিটার গুলো, লেন্থ, ক্রস সেকশনাল এরিয়া, মডুলাস অফ ইলাস্টিসিটি, এগুলো ভ্যারি করবে। এখন আমরা এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে যদি বলা হয় যে assume the effect of the self weight of the body. Okay, so self weight of the body assume করবা যে এটাকে নেগলিজিবল আমরা ধরে নিব। এই সমস্ত প্রবলেমের ক্ষেত্রে যেহেতু আমাদের বডি ওয়েটটা দেওয়া নাই, সো আমরা বডি ওয়েটের ইফেক্টটা নেগলিজিবল ধরে নিব। যদি আমাদের বডি ওয়েটটা মেনশন করে দেওয়া থাকে, তাহলে দেখা যাবে যে পি এর সাথে বডি ওয়েটের ফোর্সটাও অ্যাড করে নিতে হবে। ওকে, যেহেতু এখানে বডি ওয়েটের কথা বলে দেওয়া নাই, সো আমি অ্যাসিউম দ্য ইফেক্ট অফ বডি ওয়েট ইজ নেগলিজিবল, আমি এখানে কাউন্ট করে নিচ্ছি। ওকে, এখানে বলা আছে কি যে বিফোর দ্য লোড ইজ অ্যাপ্লাইড, এটা মানে ইকুইলিব্রিয়াম কন্ডিশনে থাকে, ডিটারমাইন দ্য ভার্টিক্যাল মুভমেন্ট অফ পি ইফ ইটস ম্যাগনিটিউড ইজ 50 কিলোনিউটন। সো পি এর ভ্যালু এর ম্যাগনিটিউড দেওয়া আছে 50 কিলোনিউটন, মানে 50 কিলোনিউটন লোড আমি এটার উপর অ্যাপ্লাই করতেছি। সো ভার্টিক্যাল মুভমেন্ট, সো এই যে এটার যে মানে স্ট্রেইন হবে, এই যে স্টিল এবং অ্যালুমিনিয়াম কেবল তো ডিফর্মেশন করবে লোডটা অ্যাপ্লাই করার কারণে। সো এই এবিসিটা কিন্তু আর এই পজিশনে থাকতেছে না, এটা কিন্তু আরেকটু নিচের দিকে সরে আসবে। তখন এটা নিউ পজিশন হবে হচ্ছিল এ প্রাইম বি প্রাইম সি প্রাইম। এই যে এ বি সি থেকে যে এ প্রাইম বি প্রাইম সি প্রাইম মানে একটু নিচে আসতে, যে আমাদের ভার্টিক্যাল যে লেন্থটা যে পরিবর্তন হচ্ছে, আমাদের যে এখানে মনে করো এটার পরবর্তী পজিশন যদি চেঞ্জ হয়ে যায়, এটা যে ভার্টিক্যাল লেন্থের যে পরিবর্তন হচ্ছে ডিউ টু অ্যাপ্লাইং লোডের কারণে, সেই লেন্থটা ক্যালকুলেট করতে বলছে। তো এই যে লেন্থটা পরিবর্তন হচ্ছে, এটা কিন্তু বেসিক্যালি আমাদের স্ট্রেন, অ্যাকচুয়ালি ডিফর্মেশনটা কতটুকু হচ্ছে। সো আমাদের ফার্স্ট ক্রাইটেরিয়া কি? এখানে আমরা ফার্স্টে কি কাজ করব বলো? স্যার পি দুটাকে ডিভাইড করব। পি দুটাকে ডিভাইড করবা, কিভাবে ডিভাইড করবা? স্যার রেশিও দিয়ে। পি দুটাকে রেশিও দিয়ে ডিভাইড করবা। ওকে, এখন ফার্স্টে আমরা কি করব? ফোর্সের ফর্মুলা বসাবো, ফ্রি বডি ডায়াগ্রাম আঁকবো। ওকে, ফ্রি বডি যদি ডায়াগ্রাম আঁকি, এটা ফ্রি বডি ডায়াগ্রাম, এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? ডাউট থাকার কথা না। 15 কিলোনিউটন ফোর্স নিচে দিকে কাজ করতেছে, অ্যালুমিনিয়াম এবং স্টিল কেবলের দিকে টেনশন কি নিচে দিকে কাজ করবে না উপর দিকে কাজ করবে? নিচের দিকে স্যার, উপরের দিকে। উপরের দিকে উপরের দিকে উপরের দিকে। অ্যালুমিনিয়াম আর স্টিল কেবল তো দুটো উপরে ফিক্সড করা আছে, উপরের দিকে স্যার টেনশন কাজ করবে। উপরের দিকে কাজ করবে। তাহলে আমাদের পরের কাজটা কি হবে? ফার্স্টে হচ্ছে আমরা মোমেন্টের ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি। ওকে, মোমেন্টের ফর্মুলা অ্যাপ্লাই করে কি আমাদের দেখো তো আননোন ভ্যালু কি বের হয় কিনা। আমরা কি করতেছি? বি পয়েন্টটাকে ফিক্স করতেছি। ওকে, বি পয়েন্টটাকে ফিক্স করে যদি আমি ক্লকওয়াইজ রোটেশন দেই, তাহলে মোমেন্টের ফর্মুলাটা দেখো তো এরকম আসে কিনা। ফ্রি বডি ডায়াগ্রামের সাথে ইকুয়েশনটা একটু মিলাও তো, দেখো তো ঠিক আছে কিনা। জি স্যার, এরকমই তো আসে। এরকমই আসে। তার মানে আমি এখানে আমি ক্লকওয়াইজ রোটেশনটাকে পজিটিভ ধরে নিয়েছি, ঠিক আছে। আমি যদি লিখি যে আমি বি পয়েন্টটাকে ফিক্স করছি, বি পয়েন্টটাকে ফিক্স করে আমি কি করতেছি? ক্লকওয়াইজ রোটেশন দিচ্ছি। এখন যেহেতু বি পয়েন্টটা ফিক্স, তার মানে হচ্ছে বি পয়েন্টের উপর যে আমার যে ভার্টিক্যাল যে অ্যাপ্লাইড লোড, এই লোডটাকে আমি কাউন্ট করতেছি না। তাহলে আমার কোন কোন লোড কাউন্ট করতে হবে?
আমাদের অ্যালুমিনিয়াম আর পি অ্যালুমিনিয়ামের টেনশন এবং হচ্ছিল নিচের দিকে যে ভার্টিক্যাল লোডটা সেটা টেনশন কাজ করতে, এবং এই দুইটা কিন্তু অপোজিট ডাইরেকশনে। এই জন্য কিন্তু এখানে আর মাইনাস না হয়ে জিনিসটা কি অপোজিট ডাইরেকশনে চলে গেল। কজ আমি এখানে লিখছি হচ্ছে সামেশন অফ অল মোমেন্ট at point B equals to 0. So 6PAL minus 2.5 into 50 equals to 0. So এটাকে ওই পাশে নিয়ে গেলে আমি অ্যালুমিনিয়ামের আননোন লোডটা আমি ফাইন্ড আউট করতে পারতেছি। ওকে, সো অ্যালুমিনিয়ামের ডিফরমেশনটা কি? অ্যালুমিনিয়াম ডিফরমেশনটা আমরা এই ফর্মুলা থেকে ফাইন্ড আউট করতে পারি PL বাই AE দ্বারা। আমি এরিয়া জানি, আমি মডুলাস অফ ইলাস্টিসিটি জানি, আমি লেন্থ জানি, আমি লোডটা ফাইন্ড আউট করলাম, আমি এটাকে মিলিমিটারে বা মিটারে যেটাই সুবিধা হয় আমি অ্যালুমিনিয়ামের ডিফরমেশনটা বের করছি। এরপর আমি কি করলাম, স্টিলের আননোন লোডটা বের করতে চাই। স্টিলের আননোন লোড বের করার জন্য আমি কি করতেছি, PAL কে 0 স্যার। হ্যাঁ এটাকে PL-টাকে 0 করতেছি, বা সামেশন অফ অল মোমেন্ট এট পয়েন্ট A ইকুয়ালস টু 0 করতেছি। তখন দেখা যাচ্ছে যে 6PST ইকুয়ালস টু 3.5 ইনটু 50। এই ইকুয়েশন দুইটা বুঝে না এমন কেউ আছে যে স্যার আমি মোমেন্ট ইকুয়েশনটা বুঝতেছি না? মোমেন্ট মানে কি? ফোর্স ইনটু ডিসটেন্স। আমি এই যে বি পয়েন্টে মোমেন্ট করতেছি, তার মানে কি এই বি পয়েন্ট বাদে যত পয়েন্ট আছে ফোর্স অ্যাপ্লাই হচ্ছে, সেই ফোর্সের ভ্যালু এবং সেই ফোর্স থেকে বি পয়েন্টের ডিসটেন্স। সো PL থেকে ডিসটেন্স হচ্ছিল 6, এই জন্য 6PL লিখছি। 50 থেকে বি এর ডিসটেন্স হচ্ছে 2.5 লিখতেছি। আবার সিমিলারলি এর ক্ষেত্রেও কিন্তু এই 6PST এবং সি থেকে এর ডিসটেন্স হচ্ছে 3.5, দ্যাটস ওয়াই আমি এখানে 3.5 ইনটু 50 লিখতেছি। সো সিমিলারলি আমরা কিন্তু ডিফরমেশনটা কিন্তু বের করতে পারতেছি। ওকে, সো এই যে এই এক্সটার্নাল লোড অ্যাপ্লাইড ফলে আমার অ্যালুমিনিয়াম এবং স্টিলে দুইটা পয়েন্টে আমার ডিফরমেশন, অ্যালুমিনিয়াম ডিফরমেশন কত হইছে 1.78 মিলিমিটার এবং স্টিলের ডিফরমেশন কি হইছে 1.99 মিলিমিটার, 94 মিলিমিটার। ওকে, এখন কথা হচ্ছে আমাকে বের করতে বলছে কি, আমাকে বের করতে বলছে হচ্ছে হলো ডিটারমাইন দ্য ভার্টিক্যাল মুভমেন্ট অফ পি ইফ দ্য ম্যাগনিটিউড ইজ 50 কিলোনিউটন। আমি কিন্তু এ পয়েন্টে ডিফর্ম করে কতটুকু নামছে এটা জানি, বি সি পয়েন্টে ডিফর্ম করে কতটুকু কেবলটা নিচে নামবে সেটাও জানি। অবভিয়াসলি দুইটা তো একই লেভেলে থাকবে না, এটা ম্যাটেরিয়ালের উপর ডিপেন্ড করে, লোডের অ্যাকশনের উপর ডিপেন্ড করে। এটা কিন্তু আর মোটামুটি দেখা যাবে যে সেটা কিন্তু আর হরিজন্টাল অবস্থায় থাকতেছে না, সেটা কিন্তু একটু কার্ভ হয়ে যাবে। এই যে দেখো এই পয়েন্ট থেকে জিনিসটা বিমটা কিন্তু কার্ভ হয়ে যাবে লোডের অ্যাকশনের কারণে। এখন কথা হচ্ছে এ পয়েন্ট থেকে 1.78 মানে অ্যালুমিনিয়াম কেবলটা 1.78 ভার্টিক্যালি নিচের দিকে নামছে, ঠিক আছে, ডিফর্ম করছে। সি পয়েন্ট থেকে 1.94 নিচের দিকে নামছে। ওকে, এখন কথা হচ্ছে যেহেতু 1.78 1.94 এখানে একটা ভ্যারিয়েশন আসছে, আমি যদি এখানে যদি একটা ট্রায়াঙ্গেল আঁকি বা এখানে একটা যদি আমি কার্ভ আঁকি, যে হ্যাঁ এই কার্ভের আমার হচ্ছে হলো বেন্ডিং মোমেন্ট ডায়াগ্রাম যদি আমি আঁকি তাহলে, হ্যাঁ বলো। স্যার লাস্ট 2 or 3 মিনিটের জন্য স্যার কানেকশনটা চলে গেছিল স্যার। স্যার লাস্ট যদি আরেকবার একটু বলতেন কাইন্ডলি। কোথায় কোথায় বুঝতে পারো না? স্যার আমি স্যার সামেশন অফ MA প্লাস স্টিলের ডিফরমেশন পর্যন্ত বুঝতে পারছি স্যার, তারপরে স্টিলের ডিফরমেশনে কি 1.94 পর্যন্ত বুঝতে পারছো? ইয়েস স্যার। আচ্ছা, ভেরি গুড, কোনো সমস্যা নেই। এখন কথা হচ্ছে আমার এখানে তো যদি বলতো যে ফাইন্ড আউট দ্য ডিফরমেশন ফর এট পয়েন্ট এ এট পয়েন্ট সি, তাহলে তুমি কি করতে ডাইরেক্টলি অ্যান্সার লিখে দিতে যে স্যার সামেশন অফ পয়েন্ট এ হচ্ছিল 1.78, সামেশন অফ পয়েন্ট সি হচ্ছিল 1.94। কিন্তু আমি তোমাকে বের করতে বলছি কি ডিটারমাইন দ্য ভার্টিক্যাল মুভমেন্ট অফ পয়েন্ট পি, মানে সেন্টার বা এট পয়েন্ট বি তে অ্যাকচুয়ালি ভার্টিক্যালি কতটুকু নিচে নামছে সেটা বের করতে বলছি, কোন পয়েন্ট থেকে নিচে নামছে, এট পয়েন্ট বি এর থেকে, ঠিক আছে। এখন কথা হচ্ছে সাপোজলি তোমার পয়েন্ট হচ্ছিল এ বি সি, এটা হচ্ছিল আগের অবস্থা, প্রিভিয়াস কন্ডিশন। ওকে, এটা যেহেতু প্রিভিয়াস কন্ডিশন, আর নিউ কন্ডিশনটা কি, এই যে এ পয়েন্ট তারপর হচ্ছিল এ পয়েন্ট, ঠিক আছে। তার মানে এ পয়েন্টটা ডিফর্ম করে 1.78 নিচের দিকে আসছে, সি পয়েন্টটা ডিফর্ম করে 1.94 নিচের দিকে আসছে। ওকে, কিন্তু সেন্টার বি থেকে কতটুকু নিচে আসলো সেটা কিন্তু আমরা জানি না, সেই জিনিসটাই কিন্তু ফাইন্ড আউট করতে বলছে। তোমাকে যদি বলতাম যে এ পয়েন্টটা নিচের দিকে কতটুকু নিচে আসছে, এ প্রাইম কত হবে, তুমি বলতো স্যার 1.78 নিচে আসছে। তোমাকে যদি বলতাম যে সি পয়েন্ট কতটুকু নিচে আসছে, তুমি বলতো যে স্যার সি পয়েন্ট সি প্রাইম পয়েন্টে আসছে সেটা হচ্ছে 1.94। এখন আমি কি করলাম,
এটা হচ্ছে আমার এখন বেস পয়েন্ট, ঠিক আছে? যেহেতু এটা হচ্ছে আমার বেস পয়েন্ট, এটা হচ্ছে আমার ফাইনাল পয়েন্ট, আর এটা হচ্ছে আমার ইন্টারমিডিয়েট পয়েন্ট। আমি কি করতেছি, এই পয়েন্ট থেকে এই পয়েন্টে একটা কার্ভ বা আমি একটা ট্রায়াঙ্গেল আঁকতেছি। ওকে, এরকম একটা আমি একটা ট্রায়াঙ্গেল আঁকলে, তাহলে আমি যদি বলি যে এট পয়েন্ট বি, এই বি পয়েন্ট থেকে বা এই বি পয়েন্টে যে লোডটা আমার অ্যাপ্লাই হয়েছে, তাহলে তার টোটাল যে ভার্টিক্যাল মুভমেন্ট বা ভার্টিক্যালি কতটুকু ডাউন হয়েছে সেটা আমি কিভাবে বুঝবো বলতো? এটা কি 1.78 প্লাস ওয়াই হওয়ার কথা না? এটা নিয়ে কারো কোনো ডাউট আছে? তোমার এ পয়েন্ট কতটুকু নিচে নামছে? 1.78। 1.78, সি কতটুকু নিচে নামছে? 1.9। 2.94. আমি কি করলাম, এখান থেকে একটা ট্রায়াঙ্গেল আঁকছি। ট্রায়াঙ্গেল আঁকার পর আমি এই বি পয়েন্টে সরাসরি এখানে একটা ভার্টিক্যাল একটা লাইন টানলাম। তার মানে কি, এই যে টোটাল যে ভার্টিক্যাল লাইনটা, এই ভার্টিক্যাল লাইনটা কিন্তু অ্যাকচুয়ালি বি পয়েন্টটা নিচের দিকে নেমে গেছে। ওকে, এখন এই টোটাল লেন্থটা কিন্তু আমাকে কাউন্ট করতে হবে। এখন টোটাল লেন্থের মধ্যে কিন্তু এই যে এই বারের এই 1.78টা কিন্তু আমি জানি 1.78 যে নিচে নামছে এটা তো কনফার্ম। তার মানে 1.78 এর থেকেও বেশি নামছে বি পয়েন্টটা। কতটুকু এক্সট্রা নামছে? এই ওয়াই পয়েন্ট এক্সট্রা নামছে। তার মানে আমি লাস্টে যখন টোটাল ডিফরমেশন এট পয়েন্ট বি কাউন্ট করব তখন কিন্তু 1.78 প্লাস ওয়াই লিখবো। এখন কথা হচ্ছে এই যে আননোন ওয়াই, সেটা আমি কি করব, অ্যাঙ্গেল অফ সিমিলারিটি বা ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা ইউজ করব। দেখো এখানে কিন্তু একটা ট্রায়াঙ্গেল ফর্ম করছে। এখানে যদি একটা ট্রায়াঙ্গেল ফর্ম করে তাহলে এই যে লাস্ট যেটুকু লেন্থ আছে এইটুকু লেন্থটাকে কতটুকু বলতেছি আমরা? ওয়াই বলতেছি। তাহলে ওয়াই যদি আমি সেন্টার থেকে যদি কাউন্ট করি, এটাকে যদি একটা ট্রায়াঙ্গেল, এটাকে যদি আমি একটা ট্রায়াঙ্গেল ধরি, এটাকে যদি আমি একটা ট্রায়াঙ্গেল ধরি, আর এই পুরাটাকে যদি আমি একটা ট্রায়াঙ্গেল ধরি, তাহলে প্রথম ট্রায়াঙ্গেলের জন্য, ট্রায়াঙ্গেল 1 এর জন্য y বাই এই লেন্থটা কত? 3.5. 3.5। আর টোটালটার জন্য কি হবে? 1.94 minus 1.78 6 টোটাল লেন্থ। এই ট্রায়াঙ্গেলে 1.78 বাদ যাবে। এগুলা কিন্তু আমরা মানে ইন্টারে বেসিক, এটা নিয়ে কিন্তু আর ডাউট থাকার কথা না যে এখানে ফর্মুলাটা কিভাবে অ্যাপ্লাই করলাম। ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা আমরা ইউজ করলাম, অনুপাতের সূত্র থেকে আমরা এটার ভার্টিক্যাল এবং হরিজন্টাল লেন্থটা নিয়ে আমরা কিন্তু এই আননোন ওয়াইটা বের করতে পারছি। সো কারো এই প্রবলেমটা কি বুঝতে মানে সমস্যা আছে? প্রবলেম থাকার কথা না, কজ আমাদের এখানে বের করতে বলছে ডিটারমাইন দ্য ভার্টিক্যাল মুভমেন্ট অফ পি। সো এই ভার্টিক্যাল মুভমেন্ট অফ পি আমি এই যে 1.78 প্লাস ওয়াই এটা দিয়ে বের করব। এখন কেউ না কারোর মধ্যে কি এরকম ডাউট আছে স্যার এটা 1.78 কি কম কেন হলো না, এরকম কারো কোনো ডাউট আছে? ডাউট থাকার কথা না, কজ হচ্ছে যেহেতু আমাদের ডিফরমেশন এখানে 1.78 ফর অ্যালুমিনিয়াম চলে আসছে এবং 1.94 স্টিলের জন্য চলে আসছে। সো লোডের কারণে জিনিসটা মানে এটা অ্যাঙ্গেল ফর্ম করবে। সো যেহেতু অ্যাঙ্গেল ফর্ম করবে তাহলে বোঝা যাচ্ছে যে ডিফরমেশনটা এট পয়েন্ট বি 1.78 থেকে 1.94 এর মাঝামাঝি কাজ করবে। এটা তো কনফার্ম, ঠিক আছে? এখন বলো কার কি কোশ্চেন আছে? স্যার ফর স্টিল একটু যাবেন, ফর স্টিল। হ্যাঁ, ফর স্টিল স্যার 6টা কেন আসলো স্যার? 6 পিএস মানে পি স্টিল ইকুয়াল টু 3.5 ইনটু 50, মানে 6টা যে আসছে না আগে। না এই স্টিলের জন্য আমি কোন পয়েন্টের জন্য মোমেন্ট নিছি দেখো তো, এ পয়েন্টের জন্য মোমেন্ট নিছি, ঠিক আছে? তুমি এ পয়েন্টটাকে ফিক্স করবা, এ পয়েন্টটাকে ফিক্স করে মানে কি, এ পয়েন্টে যত ভার্টিক্যাল লোড আছে আমি সবগুলোকে মানে মানে ইরেডিকেট করছি বা সরাই ফেলছি, ঠিক আছে? আমি এই পয়েন্টের মধ্যে যত ভার্টিক্যাল লোড আছে আমি এটাকে কাউন্টে রাখতেছি না। এটা বাদে আমার ভার্টিক্যাল লোড কি এট পয়েন্ট বি, পিএসটি, ঠিক আছে? এই পিএসটি এর সাথে এই ভার্টিক্যাল মোমেন্ট মানে কি ফোর্স ইনটু ডিসটেন্স। এই পিএসটি এর সাথে এটা ডিসটেন্স কতটুকু? 6 3.5 ইনটু 2.5, এই যে দেখো 6 ইনটু পিএসটি। আর এই যে 50 এর সাথে এটা ডিসটেন্স কত? 3.5। এই যে 3.5 ইনটু 50। এখন কথা হচ্ছে এখানে আমি তো প্লাস মাইনাস ইউজ করতে পারতাম। এখন কথা হচ্ছে আমি যদি এই পয়েন্টটাকে ফিক্স করে আমি যদি এটাকে মুভমেন্ট করি, দুইটা রোটেশন কি একদিকে হবে না অপোজিট সাইডে হবে? অপোজিট হবে। একটা ক্লকওয়াইজ রোটেশন দিবে, একটা অ্যান্টি ক্লকওয়াইজ রোটেশন দিবে। এখন তো তুমি ধরবা কোন দিকে পজিটিভ এটা তোমার ইচ্ছা। তুমি ধরবা যে সামেশন অফ অল মোমেন্ট অ্যালং ক্লকওয়াইজ ডাইরেকশন ইজ পজিটিভ, তার মানে তুমি ক্লকওয়াইজ ডাইরেকশনের মোমেন্ট গুলোকে তুমি পজিটিভ ধরবা আর অ্যান্টি ক্লকওয়াইজ ডাইরেকশনের মোমেন্ট গুলোকে তুমি নেগেটিভ ধরবা। যেহেতু পজিটিভ নেগেটিভ থাকতেছে সো ইকুয়ালি অপোজিট সাইডে নিয়ে গেলে সেটা মানে সাইন চেঞ্জ করে ফেলতেছে। তাহলে বুঝতে পারছো? আর কার কোনো প্রবলেম আছে?
আচ্ছা, সিমিলার টাইপের এখানে আরেকটা প্রবলেম আছে। এই প্রবলেমটা যেহেতু আমি করে দিছি, তোমরা একটু দেখো, দেখে কারো কোনো কোশ্চেন থাকলে আমি আর এখানে ডিসকাস করতেছি না, তোমরা নিজেরাই দেখো বুঝতে পারবে কিনা। আমি কোশ্চেনটা জাস্ট বুঝে দিই। The rigid bar A, B and C D shown in the figure are supported by pin at A and C. Careful, আগে কিন্তু একটা বার ছিল, পিন ছিল না। এখানে একটা পিন আছে, এখানে দুইটা রিজিড বার আছে, A and C পিন আছে, অ্যালুমিনিয়াম কেবল আছে, স্টিল কেবল আছে। ঠিক আছে, ফাইনাল লোডটা কাজ করতেছে হচ্ছিল স্টিল মানে নিচের বারে, সিডি বারে লোড কাজ করতেছে। এবি বার আছে, সিডি বার আছে, নিচের লোডের উপর বারের উপর পি ফোর্স কাজ করতেছে, স্টিল কেবল আছে, অ্যালুমিনিয়াম কেবল আছে, সবগুলোর ভ্যালু দিয়ে দেওয়া আছে, ডিসটেন্স দিয়ে দেওয়া আছে। ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ফোর্স দ্যাট ক্যান বি অ্যাপ্লাইড অ্যাজ শোন if its vertical movement is limited to 5 millimeter. Neglect the weight of all member. এখানে বলেই দেওয়া আছে neglect the weight of the all member, তার মানে এই প্রত্যেকটা বারের আমি ওয়েট কনসিডার করতেছি না, জাস্ট এক্সটার্নাল লোডটা কাউন্ট করতেছি। এখন বলা আছে এই যে ডিটারমাইন দ্য ম্যাক্সিমাম ফোর্স, তার মানে এর মধ্যে কি পরিমাণ ফোর্স অ্যাপ্লাই করলে এটার ভার্টিক্যাল মুভমেন্ট 5 মিলিমিটারের থেকে বেশি হবে না। আমরা এখানে কিন্তু ভার্টিক্যাল মুভমেন্টটা বের করছিলাম না, কত আসছে 1.87, তার মানে এখানে 1.87। স্যার ওয়াই এর মান আমরা জানি, বার করতে হবে পি। হ্যাঁ, এখানে আমরা ওয়াই এর মান অ্যাকচুয়ালি জানি না, আমরা এখানে ওয়াই প্লাস এই যে 1.78 টা আমরা জানি। ঠিক আছে, সো ওয়াই প্লাস 1.78 মানে কতটুকু পর্যন্ত আমাদের অ্যালোয়েবল 5 মিলিমিটার আমরা জানি, বাট এই 5 মিলিমিটারটাকে মানে ফিক্স রাখার জন্য কতটুকু পর্যন্ত লোড আমরা অ্যাপ্লাই করতে পারবো। যেমন এখানে 1.87 কে ফিক্স রাখার জন্য আমরা 50 কিলোমিটার লোড অ্যাপ্লাই করতেছি। সো সিমিলারলি আমাদেরকে এখানে 5 মিলিমিটারটাকে ফিক্স রাখার জন্য কতটুকু লোড আমরা অ্যাপ্লাই করতে পারবো সেটাই এখানে আমাদের বের করতে হচ্ছে। এখন তোমরা দেখো তো মোমেন্টের ইকুয়েশন দেখে জিনিসটা বুঝছো কিনা। ফার্স্টে আমরা কি করতেছি, এই যে এবি যে বার, এবি বারে ফ্রি বডি ডায়াগ্রাম, এখানে কিন্তু সবগুলোকে আমরা কিন্তু একসাথে কাউন্ট করতে পারবো না, আমাদেরকে কিন্তু এবি বার, সিডি বার এগুলোর উপর অ্যাপ্লাইড লোডটাকে আমরা ইন্ডিভিজুয়াল কাউন্ট করব। ঠিক আছে, সো এবি বারে ফ্রি বডি ডায়াগ্রাম কি বুঝতে পারছি? দেখো তো, অ্যালুমিনিয়াম কেবল উপরের দিকে কাজ করতেছে, স্টিল কেবল নিচের দিকে টানতেছে নাকি? ঠিক আছে, সো এই ফ্রি বডি ডায়াগ্রামের উপর বেস করে আমি মোমেন্ট এট এ লিখলাম। ওকে, মোমেন্ট অফ এর একটা ইকুয়েশন আসলো, যেহেতু এখানে সবগুলো ফোর্স আননোন, তো মোমেন্ট অফ এর একটা ইকুয়েশন আসলো। তারপরে কি কাজ করছে দেখো তো, বাই ইউজিং সিমিলারিটি, এই যে লোড যে এখানে যে এক্সটার্নাল লোড অ্যাপ্লাই হয়েছে, সো এক্সটার্নাল লোড অ্যাপ্লাই হওয়ার কারণে আমি যদি মনে করি যে আমার এই বি পয়েন্টে যদি ডিফর্মেশন যদি হয়, আমি যদি পজিটিভলি, তুমি শিওর না যে এখানে ডিফর্মেশন হবে কিনা, আমি ধরে নিলাম যে বি পয়েন্টে ডিফর্মেশন হচ্ছে, মানে স্টিল কেবলের দ্বারা টেনসাইল লোড অ্যালুমিনিয়াম কেবলের থেকে বেশি, সো দ্যাটস ওয়াই আমার এটার মানে পরবর্তী পজিশন হয়ে যাবে এরকম একটা ট্রায়াঙ্গেল ফর্ম করবে। ঠিক আছে, ট্রায়াঙ্গেল ফর্ম করবে মানে এটা হচ্ছিল এ বি যে আগের অবস্থায় ছিল সেখান থেকে এটা হয়ে যাবে এ বার বি বার, একটা অ্যাঙ্গেল ফর্ম করবে। সো এই যে এখানে আমরা সিমিলারলি কি করতেছি, ট্রায়াঙ্গেলের ফর্মুলা ইউজ করে আমরা ডিফরমেশনটাকে ফাইন্ড আউট করার চেষ্টা করতেছি। দেখো ডিফরমেশন একটা ইকুয়েশনে চলে আসছে। ওকে, আমি জাস্ট কুইকলি বলে যাচ্ছি, তোমরা নিজেরা বাসায় দেখবা, দেখলে কিন্তু বুঝতে পারবা। আগের প্রবলেমটা বুঝে থাকলে এটা না বুঝার কোনো সমস্যা নেই। সিমিলারলি কি কাজ করতেছি, সি বারের উপর আমরা ফ্রি বডি ডায়াগ্রাম আঁকতেছি। সি বারের উপর ফ্রি বডি ডায়াগ্রাম কি আঁকলে কি হবে, এই পি লোডটা থাকবে, আর এখানে স্টিল কেবল কোন দিকে টানতেছে, সি বারের উপর বলো তো? উপরের দিকে স্যার। উপরের দিকে, এই যে দেখো স্টিল কেবলটা সি বারটা উপরের দিকে কাজ করতেছে। সিমিলারলি এখানে আমি এখানে একটা পজিটিভ ই ধরে নিচ্ছি যে পজিটিভ ডিফর্মেশন হচ্ছে, এই যে ডি পয়েন্টটা নিচের দিকে এলিভেটেড করছে। ঠিক আছে, আর সেন্টারটা আরেকটু নিচের দিকে চলে যাচ্ছে। এই দেখো এখানে এটাকে সেন্টারটাকে আমি মানে যে পয়েন্টে পি লোড অ্যাপ্লাই হয়েছে সেটাকে ডেল পি ধরতেছি, আর বাইরের লোডটাকে আমি ধরতেছি ডেল ডি। ঠিক আছে, সিমিলারলি আমরা কি করতেছি, এখানেও ট্রায়াঙ্গেলের ফর্মুলাটা অ্যাপ্লাই করতেছি। এখন কথা হচ্ছে এই যে মুভমেন্ট এট ডি, মুভমেন্ট এট ডি টা অ্যাকচুয়ালি কি বলতো? এই যে মুভমেন্ট এট ডি টা অ্যাকচুয়ালি কি, বি পয়েন্টের ডিফর্মেশন প্লাস এখানকার ডিফর্মেশন, দুইটা ডিফর্মেশন অ্যাড হবে না? তোমার যদি এ বিটা যদি বারটা যদি তোমার ডিফর্ম করে নিচের দিকে সরে আসে, তাহলে তো অবভিয়াসলি ওটার ইফেক্ট তো সিডি তেও থাকবে। ঠিক আছে, তার মানে
এই যে সিডি বারের যে ইফেক্টটা সেটা হচ্ছে এবি বারের জন্য যে ডিফরমেশন প্লাস সিডি বারের এই পি লোডের জন্য যে ডিফরমেশন, সেই দুইটা ডিফরমেশনকে আমি সামেশন করতেছি, ঠিক আছে? স্টিলের জন্য যে ডিফরমেশন প্লাস বি পয়েন্টের জন্য যে ডিফরমেশন, টোটাল ডিফরমেশন থেকে আমি ডিফরমেশন এট পয়েন্ট ডি তে নিয়ে আসছি এবং লাস্টে মোমেন্ট অফ সি ক্যালকুলেট করতেছি এবং বাই দ্য রেশিও অফ প্রপোর্শন ইউজ করে আমরা আননোন পি এর ভ্যালুটা বের করতেছি। এই প্রবলেমটা তোমরা যেহেতু টাইম নেই আমাদের আজকে, তোমরা প্রবলেমটা বাসায় ঠান্ডা মাথায় দেখবা। আমার বিশ্বাস যে 50% বুঝে যাওয়ার কথা, বাকি 50% হয়তো কোথাও কোথাও প্রবলেম হয়। তোমরা আমার সাথে কন্টাক্ট করতে পারো, মেসেজ করে ডাউট ক্লিয়ার করতে পারো। আর যদি সবার যদি ডাউট থাকে, আমি নেক্সট ক্লাসে প্রবলেমটা আবার মানে ডিসকাস করব, ঠিক আছে? ওকে, জি স্যার। তাহলে আমি মিটিংটা ক্লোজ করে দিচ্ছি। স্যার পিডিএফটা কি দিয়ে দিয়েছেন? হ্যাঁ, পিডিএফটা আমি দিয়ে দিব, আজকে রাতের মধ্যে দিয়ে দেবো। ওকে, আসসালামু আলাইকুম স্যার। আসসালামু আলাইকুম।